নমস্কার। আবার আপনাদের কাছে হাজির হলাম ট্রাম্প পর্বের তৃতীয় ও শেষ পর্ব নিয়ে। প্রথম দুটি পর্বে জানিয়েছি ট্রাম্প কেন জিতলেন, হ্যারিস কেন হারলেন, জানিয়েছি ট্রাম্পের ব্যক্তি জীবনের প্রচুর রঙিন ঘটনার কথা। দ্বিতীয় পর্বে জানিয়েছি ট্রাম্প মনে প্রাণে একজন ব্যবসায়ী ও নারী সংযোগী মানুষ। তিনি কেন রাজনীতিতে এলেন সেই সম্পর্কে জানিয়েছিলাম যে প্রথমে রাজনীতিতে তার হাতেখড়ি ডেমোক্রেটিক দলে। তিনি সেই সময় অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে দলের প্রার্থী কমলা হ্যারিসকে জেতার জন্য কয়েক হাজার ডলার সাহায্য দিয়েছিলেন। জানিয়েছি কেন তিনি গাধার পিঠ থেকে নেমে হাতির পিঠে চেপে বসলেন। শেষ পর্বে বলবো ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বের পরিস্থিতি কেমন হবে। সবচেয়ে বড় কথা, ভারতের সঙ্গেই বা সম্পর্ক কতটা কাছাকাছি হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ট্রাম্পের ফিরে আসা মানে বিশ্বগুরু হয়ে ওঠার ক্ষেত্রে ভারত এখন 100%ই নিশ্চিত। কিন্তু সত্যি কি তাই? একটা প্রমাণ তো আগেই দিয়েছি। করোনার সময় দেশে যেন ম্যালেরিয়ার ওষুধের ঘাটতি না হয় তাই একটি বিশেষ ওষুধের রপ্তানিতে নিষেধাজ্ঞা ঘোষিত করেছিল ভারত। তখন করোনার কোনো প্রতিষেধক বিশ্বে তৈরি হয়নি, ফলে হাতের পাঁচ ওই ম্যালেরিয়ারই ওষুধ। আমেরিকার ভাড়ার শূন্য। হাওয়ার্ডের টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথ এক গবেষণাধর্মী সমীক্ষায় স্পষ্ট জানায় কোভিড-19 আমেরিকায় মহামারী হয়ে ওঠে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাতেই। অনেকগুলি কারণও তখন জানিয়েছিল তারা। কিন্তু ট্রাম্পের গলা জড়িয়ে ধরা বন্ধু মোদি প্রশাসনকে ধমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মোদি প্রশাসন যদি রপ্তানি নিয়ে নিষেধাজ্ঞা না তুলে আমেরিকাকে ওষুধ না পাঠায় তাহলে উচিত ফল ভুগতে হবে ভারতকে। এরপর কিন্তু ভারত আর 1 মিনিটও সময় নেয়নি, তড়ি ঘড়ি নিষেধাজ্ঞা তুলে আমেরিকায় ওষুধ পাঠিয়ে দেয়। সুতরাং যারা বলছেন ট্রাম্প ভারতের বন্ধু, মোদি তার সখা, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। অবশ্য মূর্খ বলাটাও ঠিক হবে না, কেননা এই তালিকায় মোদি ভক্ত কিছু বুদ্ধিজীবী আছেন যারা সব বোঝেন, জানেন, কিন্তু গলার বকলসটা যেহেতু মোদি সাহেব ও শাহের হাতে, তাদের উপায় কি? চলুন একটা প্রতিবেদনে দেখে নিই ভারতের পক্ষে ট্রাম্প কতটা নেতিবাচক। গত 5ই নভেম্বর বেলা গড়াতেই যখন ট্রাম্পের হোয়াইট হাউস দখল নিশ্চিত হতে চলেছে, ভারতের শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। শেয়ার অংশীদাররা উৎফুল্ল হন, কিন্তু 5ই নভেম্বর ভারতেও টাকার দাম পড়ে যায়। কয়েকদিন পর 12ই নভেম্বর ধস নামল শেয়ারে। বিদেশি লগ্নিকারকেরা ব্যাংকিং, এফএমসিজি, অটো ও জ্বালানি খাতের শেয়ার বেচতে শুরু করেন। ফলে ভারতীয় বিনিয়োগকারীদের 6 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যায়। সমালোচকরা বলেন, মোদিজির রাজত্বে দেশের 40% সম্পদ মাত্র কয়েকজনের হাতে। 140 কোটির দেশে আদানি আম্বানি গ্রুপ নামে বেনামে তো শেয়ার মার্কেট নিয়ে খেলেন। ট্রাম্পের প্রত্যাবর্তনে মোদি ভক্তরা খুশি, কারণ নয়াদিল্লির আপত্তিতেই বিগত দিনে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে $300 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসে। এমনকি জায়েজ প্রধান পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দেওয়ায় ইসলামাবাদ ও চীন অস্বস্তিতে পড়ে। প্রতিবেশী রাজ্য বাংলাদেশেও উগ্র ইসলামী প্রভাব রুখে হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর হবে। ভারত এতে অনেকটাই নিশ্চিন্ত হবে। না হলে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা যেভাবে চীন ঘনিষ্ঠ হচ্ছে, সেটা ভারতের হিন্দুত্ববাদীদের জন্য বেশ চিন্তার বিষয়। বিজেপির বুদ্ধিজীবী মহলের অন্যতম সুদীপ নারায়ণ ঘোষ কলকাতার একটি বাংলা দৈনিকের পোস্ট এডিটোরিয়ালের একটি প্রবন্ধে লিখলেন, ট্রাম্প জেতায় লাভ ভারতেরই। আবার এটাও স্বীকার করলেন, ট্রাম্প চীনের ওপর চাপ বাড়ালে, রপ্তানি দ্রব্যে কর বাড়িয়ে দিলে মার্কিন সংস্থাগুলি চীন থেকে ব্যবসা সরিয়ে নিয়ে আসবে ভারতে। তবে যেসব ইউএস কোম্পানিগুলোতে ভারতীয় কর্মচারী আছে তাদের অসুবিধে হবে। তিনি এও স্বীকার করলেন, ট্রাম্পের নিয়ন্ত্রণমূলক অভিবাসন নীতি, বিশেষত 1B ভিসা কর্মসূচি ভারতের প্রযুক্তিবিদদের বহুদিন ধরেই ব্যাহত করেছে। এতে ভারতের প্রযুক্তিগত পেশাদারিত্ব ও প্রযুক্তি সংস্থাগুলোকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এইসব ব্যবস্থা আমেরিকার থাকা মেধাবী ভারতীয়দের ক্ষতি করতে পারে এবং যেসব প্রযুক্তি সংস্থাকে প্রভাবিত করবে যারা দক্ষ ভারতীয় কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে। ট্রাম্প সম্পর্কে
এতটা বিশ্বাস, এতটা নির্ভরতা কতটা সঠিক সে তো ভবিষ্যতই বলবে। হ্যাঁ, এটা অবশ্য সত্যি, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ট্রাম্প যত বাংলাদেশকে ধমকি দিচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। পরোক্ষভাবে ট্রাম্প মোদি জুটিকে চাপে রাখতে চীন নির্ভর হচ্ছে বাংলাদেশ। আবার এটাও ঠিক, আমেরিকার কংগ্রেসম্যান রিসার্চ সার্ভিস নভেম্বরের প্রথম সপ্তাহেই ইন্ডিয়া দ্য রিলিজিয়াস ফ্রিডম ইস্যুজ শীর্ষক এক রিপোর্টে বলেছে, এক ধর্মীয় রাজনীতি ভারতের সামাজিক বিভেদ বাড়াচ্ছে। আগেও আরেকবার এরকম হয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ হলেও ভারত তার ঐতিহ্য রক্ষা করছে না। মোদির হিন্দু জাতীয়তাবাদের প্রভাবে ভারতের বিদেশ নীতিও প্রভাবিত হচ্ছে। চীন ছেড়ে রাশিয়ায় আসা যাক। মোদি ভক্ত মিডিয়া বলছে, ট্রাম্প পুতিনের নাকি ফোনে কথা হয়েছে। ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন। কিন্তু সত্যি খবরটা হচ্ছে, ট্রাম্প নির্বাচিত হওয়ার 48 ঘন্টা পর পুতিন প্রোটোকল মেনে ট্রাম্পকে একটা শুকনো অভিনন্দন জানিয়েছেন মাত্র। কোনো কথাই তাদের দুজনের হয়নি। বরং রুশ মুখপাত্র ক্রেমলিনে দাঁড়িয়ে দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলে কি পদক্ষেপ নেন তার ভিত্তিতেই রাশিয়া সিদ্ধান্ত নেবে। কিন্তু ভারতীয় হিসেবে আমরা জানি, দেশের মানুষকে কালো টাকা উদ্ধার করে 15 লাখ টাকা করে বন্টন করার কথা যে মোদিজি বলেছিলেন, সেটা ভোটের জন্যই বলেছিলেন। অমিত শাহ তো বলেই দিয়েছিলেন যে ইয়ে সব জুমলা হ্যায়। ভোট যুদ্ধে জনপ্রিয় স্লোগান যা ট্রাম্প দিয়েছেন, ক্ষমতা এসে কি সেই স্লোগানগুলো জুমলা হয়ে যাবে? ট্রাম্প ক্ষমতা নেবেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এইসব নীতি যে পুঁজিপতি সহযোগী ইলন মাস্ক বা ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মস্তিষ্কপ্রসূত নয়, সেটা কে বলবে? চলুন ইলন মাস্কের পরিচয়টা একবার ঝালিয়ে নিই। একটি প্রতিবেদন। ইলন রিভ মাস্ক, জন্ম 28 জুন 1971। দক্ষিণ আফ্রিকার প্রিটোনিয়ায় প্রথম নাগরিকত্ব ছিল দক্ষিণ আফ্রিকান হিসেবে। 1971 যখন 17 বছর বয়স, আসেন কানাডায়। তখন তিনি কানাডার নাগরিক। 2002 থেকে মার্কিন নাগরিক। ইলনের মা মেই মাস্ক একজন কানাডিয়ান মডেল ও ডায়েটিশিয়ান। বাবা দক্ষিণ আফ্রিকান এরোল মাস্ক, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাইলট, নাবিক, পান্না পাথরের ব্যবসায়ী ও জমি বিক্রেতা। এছাড়াও ইলনের নিজের 2 ভাই বোন সহ 4 সৎ ভাই বোনও ছিল। 1980 সালে বাবা মায়ের বিচ্ছেদ। ইলন বড় হন বাবার সান্নিধ্যে। ইলন স্কুল পেরিয়ে পদার্থবিজ্ঞানে ও অর্থনীতিতে স্নাতক হন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে। পয়সা রোজগারের জন্য সিনেমায় অভিনয় করেছেন। ইন্টারনেট দুনিয়ায় ব্যবসা শুরু করেছেন। 2003-এ মার্টিন এবারহার্ড ও মার্কটার পোনিংয়ের টেসলা গাড়ি নির্মাণে বিনিয়োগ করেন। 2007-এ পুরনো অংশীদারদের হটিয়ে নিজেই মালিকানা নেন। জেমস বন্ড সিরিজের যে ছবিতে জলে চলা গাড়িটি দেখা গেছে, সেটিও কিনেছিলেন। ইচ্ছে তেমন গাড়ি বাজারে ছাড়ার, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। টেসলা গাড়ির ত্রুটির জন্য বহু $1 মিলিয়ন ক্ষতি হয়। টেসলা নিয়ে প্রচার ছিল তুঙ্গে, কিন্তু ডিজাইন ও বিপণনের ব্যর্থতায় একসময় গুগলের কাছে টেসলা বিক্রি করতেও চেয়েছিলেন, যদিও পরে করেননি। বিপদ সামলেও টেসলা যতটা প্রচারে এগিয়ে, কাজে নয়। ইলন এখন পৃথিবী ছেড়ে নাসার কাজে যুক্ত হয়ে মঙ্গলে মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে মন দিয়েছেন। এবার ট্রাম্প জেতার কদিনের মধ্যেই ইলনের সম্পদ বেড়েছে $14 বিলিয়ন। খুব সম্ভবত ট্রাম্প ইলনকে মন্ত্রিসভায় এমন পদে বসাবেন যে ইলন আরও ফুলে ফেঁপে উঠবেন। এখনও পর্যন্ত ট্রাম্প যাদের বেছেছেন, ইলন সহ প্রায় প্রত্যেকেই যৌন অভিযোগ বা আর্থিক অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি ব্রাজিলে G20 অধিবেশনে ব্রাজিলের পরিবেশবন্ধু নাগরিকেরা বিক্ষোভ দেখিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প, পুতিন, জিং, মোদি, ইলনের ছবি, যারা নদীতে ডুবছেন। রইল বাকি পরিবেশ দূষণ প্রসঙ্গ। 2019-এই ট্রাম্প চীন, ভারত, রাশিয়াকে দূষেছিলেন পরিবেশ দূষণে এই 3 দেশ নাকি উদাসীন। কিন্তু তথ্য বলছে, চীনের পর আমেরিকাই দ্বিতীয় দেশ যেখানে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। আমেরিকার কলোরাডো প্রদেশের ওয়াইল্ডারনেস সোসাইটির সভাপতি টিমি উইলসিয়াম বলেছেন,
প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমাদের দেশে পরিবেশ রক্ষা করা কষ্টকর। আমাদের ইতিহাসে পরিবেশের জন্য সবচেয়ে খারাপ রাষ্ট্রপতি ট্রাম্পের অবৈধ জমি দখল, জাতীয় স্মৃতিস্তম্ভ ভাঙা ও ভূমি সুরক্ষার পরিপন্থী। ড্রিলিং ও মাইনিং নিয়ে সরকারি জমি হস্তগত করা ট্রাম্পের পুরনো অভ্যেস। তিনি তো আমেরিকার দূষিত বায়ু জল কতটা বাড়ছে মানতেই চান না। ট্রাম্প প্রশাসন সমুদ্রের দূষণমুক্ত করা বা সামুদ্রিক জীবদের জীবন রক্ষা করতেও ব্যস্ত। আবার আমেরিকা জলবায়ু দূষণের ক্রমবর্ধমান সমস্যায় জর্জরিত হতে চলেছে আগামী দিনে। ট্রাম্প উগ্র জাতীয়তাবাদকে উস্কেই জনসমর্থন আদায় করেছেন। ভারতেও মোদিজি কিন্তু একই কৌশলে ক্ষমতায় আছেন। একটা সময় রাজাদের নিয়ন্ত্রণ করতেন ব্রাহ্মণ্যবাদী মুনি ঋষিরা, পরবর্তীকালে বণিকেরা। তেমনি এই যুগে সারা বিশ্বই মেঘের আড়াল থেকে শাসন করছেন পুঁজিপতি কর্পোরেট ব্যবসায়ীরা। আমাদের দেশে যেমন আদানি আম্বানি, মার্কিন দেশেও ইলন মাস্কের মতন এমন বহু ধনী আছেন যারা ডেমোক্রেটিক এবং রিপাবলিক দলকে টাকা জুগিয়েছেন এবারকার ভোটে। প্রত্যেকবারই তারা টাকা দেন। ট্রাম্পকে টাকা জুগিয়েছেন এলন মাস্ক সহ রেসলিং মোগল ভিনসের স্ত্রী, তেল জগতের ধনী টিমোথি। অন্যদিকে কমলা হ্যারিসের পক্ষে ওটা টাকা অনুদান দিয়েছেন নেটফ্লিক্সের রিড হেস্টিংস, প্রাক্তন মেটা সিইও সেভিল স্যান্ডব্যান্ড, পরিচালক স্টিফেন স্পিলবার্গ, গেটস সহ প্রায় ৭৬ জন ধনী। বাজারে জোর চর্চা ট্রাম্পের সমর্থনে $1 মিলিয়ন জনগণের মধ্যে ছড়িয়েছেন ইলন মাস্ক, যা নাকি আইন বিরুদ্ধ। কমলা হ্যারিস যদি জিততেন তাহলে নিশ্চয়ই ইলনের কারাবাস হতো, কিন্তু ট্রাম্পের আমলে কি হবে সবই অনুমেয়। ট্রাম্পের পক্ষে 1 লক্ষ সই সংগ্রহ করে দেওয়ার জন্য পেনসিলভেনিয়ার এক সমাবেশে অংশগ্রহণকারী জন ড্রেহাপকে ইলন মাস্ক $1 লক্ষ বিলিয়ন চেক দেন। শুনুন ইলন মাস্কের মুখেই সেই মুহূর্তটি। Which is that we're going to be awarding $1 million to randomly to people who have signed the petition every day from now until the election. You know, one of the challenges we're having is like, well, how do we get people to know about this petition? Because the legacy media won't report on it. You know, not everyone's on X. So I figure, how do we get people to know about it? Well, this news, I think, is going to really fly. মোদ্দা কথা, ট্রাম্প হোয়াইট হাউসে হাতির পিঠে চেপে কতটা মদমত্ত হবেন, কতটা নিজে নাচবেন বা কতটা অন্যান্য দেশকে নাচাবেন, ভারতকে নাচাবেন, সব বোঝা যাবে সামনের বছরের অন্তত 1 মাস কাটলে। মনে পড়ছে 2001 সালের অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কারপ্রাপ্ত আমেরিকান অর্থনীতিবিদ জোসেফ স্ট্রিংগিনস ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ক্লিন্টনের অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান এবং খোদ বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মুখ্য অর্থনীতিবিদ। তিনি 2003 সালে দ্য রোরিং 90s গ্রন্থে লেখেন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে তাদের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সংস্থা WTOর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্বব্যাংক প্রভৃতির মারফত অন্যদের অনুসরণ করতে বলে। যে দেশগুলি স্বেচ্ছায় আমেরিকাকে অনুসরণ করে না তাদের ওপর চাপ সৃষ্টি করে এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের আর্থিক সাহায্যের ওপর নির্ভরশীল করে উন্নয়নশীল দেশগুলিকে সঙ্গী করতে বাধ্য করে। সবশেষে বলবো চার্লি চ্যাপলিনের কথা। তিনি বিশ্বের সবাই বুঝে ওঠার আগেই বুঝেছিলেন জার্মানিতে একজন স্বৈরাচারী শাসক এসেছেন, অ্যাডলফ হিটলার। এই যুগেও দরকার ছিল এমন একজন চার্লি চ্যাপলিন, যিনি আগাম ধরতে পারবেন যে কি হতে চলেছে। এই পর্বটি কেমন লাগলো জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।
রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।